আমি রাজাগোপাল বাবুর কাছে আসছি, সত্যি কি তাই, নাকি বঙ্গ রাজনীতির সমীকরণটা বদলাতে পারে দিলীপ ঘোষ আসাতে, বিজেপির সমীকরণটা? কি মনে হয় রাজাগোপাল বাবু? না দেখুন, যে দলেতে মেশিন মতন প্লেয়ার থাকে, হ্যাঁ, তাকে সে আমরা জানি সে ডিফেন্সের প্লেয়ার নয়, সে অফেন্সের প্লেয়ার, ফরওয়ার্ডের খেলে, গোল দিতে পারে। তাকে পরীক্ষা নিরীক্ষা করেছিল, মেসি বুঝি ডিফেন্সে ভালো খেলবে, সেটা হয়নি। এখন দল পরীক্ষা নিরীক্ষা করে, সব দলই পরীক্ষা নিরীক্ষা করে। যে দল পরীক্ষা নিরীক্ষা মাঠ জুড়ে খেলবেন বলছেন, হ্যাঁ, এখন সেটাই, এখন তারা বলছে যে এখন ওরা মনে করছে যে লোকটাকে নানানভাবে ব্যবহার করা যায়, কীভাবে করবে সেটা তাদের ব্যাপার। কিন্তু বক্তব্যটা হচ্ছে এখানেই, দল মনে করেছে লোকটা মেশিন মতন যোগ্য। আমি দলের কথা বলছি, এটা আমার কথা না, দলের কথা, দলের যে ভাবনা সেটাকে আমি অ্যানালিটিক্যালভাবে বোঝানোর চেষ্টা করছি যে দল মনে করছে এই লোকটা মেশিন মতন যোগ্যতা আছে এবং তার যে সফলতা ইলেকট্রাল যে রেজাল্টসের ভিত্তি করে সেখানে উনি সফলতা এনেছেন। এবং সবচেয়ে বড় কথা যে একটা সাবলটন ল্যাঙ্গুয়েজ ওনার মধ্যে সবসময়। পশ্চিমবঙ্গে যারা এই ধরনের ভাষা বলতে পারে, যারা একেবারে সাহিত্যের ভাষা, কাব্যের ভাষা বলবে, মানুষ আজকাল তাদের কথা শোনে না। ওই রুচি, মার্জিত রুচির কথা ওসব চলে গেছে। এখন যে ল্যাঙ্গুয়েজ মানুষ শোনে সেটা আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসে কারা বলতে পারে, মানুষ কীভাবে হাততালি দেয়। দিলীপবাবু সে ভাষায় কথা বলতে পারেন। এবং তার চেয়ে বড় কথা, উনি বিতর্ক থেকে প্রচারটা শুরু করেন। বিতর্ক না থাকলে প্রচার হবে না। এই জিনিসটা, সেটা কতটা গরুর দুধে কী আছে আমরা সবাই শুনেছি, কেননা উনিও জানতেন। কেন এই যদি একটা বিতর্ক করা যায় তাহলে ওনার একটা প্রচার আসবে, সেইটা উনি ভালো করে খেয়াল করেছেন। এবং ওনার মধ্যে আরেকটা জিনিস আমি যেটা দেখেছি, যে পশ্চিমবঙ্গের সবসময় রাজনৈতিক নেতাদের একটু বীরত্ব প্রচার করে, এক ধরনের লড়াকু মেজাজ, যারা ঘরে বসে টেলিভিশনে বিরাট আওয়াজ করে, লোকে কোনো পছন্দ করে না। ওনাকে আমরা যেটা দেখেছি, একেবারে চলে গেছেন যেখানে দেখাবার চেষ্টা করেছেন, সিকিউরিটি নিয়ে গেছেন সেটা অন্য ব্যাপার, কিন্তু গেছে। এই যে হাজির হওয়া, এইটা কিন্তু মানুষ কিন্তু একটা অন্যভাবে দেখে। অনেক নেতারা কিন্তু সেই জায়গায় যেতে পারে না। তার ফলে যেটা ঘটছে, এই লোকটাকে বিজেপির অন্য 5টা নেতা থেকে মানুষ ভিন্নভাবে মনে করেছে। এবং দেখা গেল যে উনি 2016-এর 3টে যখন ছিল, উনি সে সময় একজন এমএলএ হয়েছিলেন, তারপরে সেটা বাড়তে শুরু করেছে। এবং এটাও দেখা যাচ্ছে যে উনি মনে করছেন যে উনি যে জায়গায় খেলার যোগ্য, দল ভুল করেছে এবং দলকে উনি পরিষ্কার বলে দেওয়ার চেষ্টা করছেন, আমি মেসি ফরওয়ার্ডে খেলি। আমি শুধু যেহেতু খড়গপুর সদরের কথা বললেন, মানে কার্যত রেকর্ড করেছিলেন, তার কারণ দীর্ঘদিনের খড়গপুর সদরের যিনি চাচা বলে পরিচিত জ্ঞান সিং সোহনপালকে পরাজিত করে তিনি তারপর বিধায়ক হয়েছিলেন। আমি বলছি দিলীপ ঘোষ ঠিক বিজেপির মধ্যে কত বড় ফ্যাক্টর হতে পারেন? আমি তৃণমূল কংগ্রেসকে প্রশ্ন করেছিলাম যে তৃণমূলের কতটা দুশ্চিন্তা বাড়তে পারে কংগ্রেসেরও কি দুশ্চিন্তা? সুমন, 7 মণ তেলও পুড়বে না, রাধাও নাচবে না। দিলীপ ঘোষ ছিলেন, অভিমান করে বাড়িতে বসেছিলেন। আজকে শ্রমিকবাবু এসে প্রশ্ন করছেন, উনি বাড়িতে বসে থাকবেন? অদ্ভুত। সাংবাদিকরা যেন শ্রমিকবাবুকে প্রশ্ন করে অন্যায় করেছে, উনি মাঠ জুড়ে খেলবেন। আরে ভাই, এতদিন মাঠ জুড়ে খেলাওনি কেন? ওনার লোকসভা কেন্দ্র বদল করলে কেন? এইসব প্রশ্নগুলো তো অনেকে বলছেন দিলীপ ঘোষকে ফ্রন্টলাইনে আনার মূল কারিগর হচ্ছেন এই শ্রমিক ভট্টাচার্যই। না, এই সব প্রশ্নগুলোর উত্তর তো আমাদের এই প্রশ্নের উত্তর প্রয়োজন নেই। কারণ দিলীপ বাবুর ওই মেঠো ভাষায় বক্তৃতা দেওয়া, লাঠি চালানো, তারপর ওই কি সব ফার্মুডা অনেক কথা বলেছিলেন, ওই রাজনৈতিক সংস্কৃতিতে জাতীয় কংগ্রেস এবং আমাদের সভাপতি শুভঙ্কর সরকার বিশ্বাস করেন না। হ্যাঁ, ওনার নেতৃত্বে বিজেপি কিছুটা ভালো ফল পশ্চিমবঙ্গে করেছিল, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু একটা জিনিস পরিষ্কারভাবে বুঝতে হবে, বিজেপির গ্রহণযোগ্যতা, বিজেপির বাংলার জন্য আগামী দিনের কি স্বপ্ন, সেইটা মানুষ বিচার করবে। কোন নেতা অভিমান করে বাড়িতে বসে গেল, কোন নেতা জগন্নাথ মন্দিরে গিয়ে বিতর্ক তৈরি করলো, এগুলো মানুষের কাছে কোনো ভাববার বিষয় নয়। তৃণমূল বিজেপি ভোট ভাগাভাগি হয়ে গেল, মানে সিপিএম আর কংগ্রেস হাতে তো পেন্সিল। কেবল এর মধ্যে কোনো পেন্সিল নয়। একটা জিনিস পরিষ্কার করে বুঝতে হবে, আগামী প্রজন্ম আপনার কাছে কি শুনতে চায়। আগামী প্রজন্ম আপনার কাছে শুনতে চায় শিল্পায়ন তাদের রাজ্যে হবে কিনা, কর্মসংস্থান হবে কিনা, মাথার ছাদ কতটা তাদের সুরক্ষিত, এগুলো শুনতে চায়। এই বাইনারি পলিটিক্স করে বাংলার মানুষকে বিপদগামী ভারতীয় জনতা পার্টি এবং তাদের দোসর এই তৃণমূল কংগ্রেস
বেশি দিন কখনো করে রাখতে পারবে না, এবং বাংলার মানুষ সেটা কোনো দিন মেনে নেবে না। কিছু সময়ের জন্যে কিছু মানুষকে ভুল বোঝানো যায়, সব সময়ের জন্য সব মানুষকে ভুল বোঝানো যায় না। বিজেপির এই বাংলার মাটিতে আর কোনো ভবিষ্যৎ আছে বলে আমরা কেন সকল শুভবুদ্ধি সম্পন্ন বাংলার মানুষ মনে করেন কিনা আমার সন্দেহ আছে। অবশ্যই সেই সজলদার জন্য কাছ থেকে দিলীপ ঘোষ রিঅ্যাকশন নেব, এলো কিন্তু তার কি না আগে এলো কিছু যায় আসে আপনাদের না। সামনে রাখবো যে দেখুন ভোট আসছে, রাজনীতিও একেবারে তুঙ্গে। গতকালই আপনারা দেখেছেন যে অনুপ্রবেশ দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করে একেবারে তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন অমিত শাহ, পাল্টা সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন দেখার ভোট যুদ্ধে কতটা প্রভাব ফেলে এই দুই ইস্যু, মানে দুর্নীতি আর অনুপ্রবেশ। দেখুন, इन्होंने मां माटी मानुस का नारा दिया था। माटी घुसपैठिए और माफिया कब्जा कर कर रखे हैं। कितने लोग बांग्लादेशी हैं और कितने लोग रोहिंग्या हैं, जरा इसकी सूची आप सार्वजनिक करें। অনুপ্রবেশ থেকে দুর্নীতি সূত্রের খবর, বুধবার সায়েন্স সিটিতে বিজেপির বুথ কর্মীদের সঙ্গে বৈঠকে এই দুই বিষয়কেই হাতিয়ার করেন অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, রুদ্ধদ্বার বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ দুটি কারণে বিপন্ন হয়ে পড়েছে, একটি হলো দুর্নীতি, আরেকটি হলো অনুপ্রবেশ। এ রাজ্যে দুর্নীতি ও অনুপ্রবেশ প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। এখানে সরকার এবং প্রশাসন পরিকাঠামোগতভাবে এই কাজে মদত দিয়ে চলেছে। ক্রমাগত জনবিন্যাসের পরিবর্তন ঘটে চলেছে। এই পরিস্থিতির মোকাবিলা করতে হলে আমাদের ক্ষমতায় আসা দরকার। মঙ্গলবারের সাংবাদিক বৈঠকে অনুপ্রবেশ ও দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে আক্রমণ শানিয়েছিলেন অমিত শাহ। आपकी ही सरकार है जो जमीन नहीं देती है, जिसके कारण फेंसिंग का काम समाप्त नहीं होता है। फिर भी भौगोलिक रूप से कठिन सीमा पर से कोई घुस कर आता है तो कहां जाता है? सबसे पहले बंगाल के गांव में जाता है। आपका पटवारी क्या कर रहा है? आपका थाना क्या कर रहा है? क्यों इसको अरेस्ट नहीं किया जाता? সারা দেশে যত দুর্নীতিগ্রস্ত নেতা ছিল, যাদেরকে বিজেপি বলেছিল চোর, ভিডিও দিয়েছিল, সিবিআই ইডি লাগিয়েছিল, সেইগুলোকে সব নিজেদের দলে নিয়েছে। নিজেদের দলে নিয়ে ওয়াশিং মেশিনের পর এখন তাদের বড় বড় নেতা। সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব সেন্ট্রাল গভর্নমেন্টের, বিএসএফ এর, অমিত শাহের, হোম মিনিস্ট্রির। তো হোম মিনিস্ট্রি যদি কাজ না করে, বিএসএফ যদি কাজ না করে, ত্রিপুরাতেই বা অনুপ্রবেশকারী ঢুকছে কি করে? সূত্রের খবর, অমিত শাহ বুধবারের বৈঠকে বিজেপির বুথ কর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, আপনারা যদি মনে করেন আপনারা কলকাতায় আছেন বলে সুরক্ষিত রয়েছেন, তাহলে ভুল করছেন। এই জিনিস চলতে থাকলে অনুপ্রবেশকারীদের কবজায় চলে যাবে কলকাতাও, তখন পরিস্থিতি ভয়াবহ হবে। অন্যদিকে একই দিনে দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর অনুপ্রবেশ ইস্যুতে পাল্টা প্রশ্ন তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। इन्फिल्ट्रेशन का जो एलिगेशन है, जो सिलेक्टिवली लीक करके बंगाल को बदनाम करने के लिए बीजेपी के लोग करते हैं कि बंगाल में 1 करोड़ रोहिंग्या है, बांग्लादेशी है। तो मैंने इलेक्शन कमीशन से कहा कि ये जो 58 लाख लोग ड्राफ्ट लिस्ट में जिसका नाम नहीं उठा है, उसमें से कितने लोग बांग्लादेशी है और कितने लोग रोहिंग्या है, जरा इसकी सूची आप सार्वजनिक करें। उनको फिर से कोई हमें जवाब नहीं मिला, वो कोई सदुत्तर नहीं दे पाए। অনুপ্রবেশ এবং দুর্নীতি দুটোই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পুরনো সমস্যা, তাই এই ইস্যু কি আদৌ ভোটে প্রভাব ফেলবে? তার কর্মীদেরকে সচল করার জন্য অনুপ্রবেশের একটা এজেন্ডা। পশ্চিমবঙ্গে তো এজেন্ডা দুর্নীতির বহুদিন ধরেই আছে। পশ্চিমবঙ্গে যে ৮২,০০০-এর ওপর বুথ আছে, সেই বুথগুলোতে এই মুহূর্তে তৃণমূলই একমাত্র দল যে হচ্ছে সব জায়গায় হচ্ছে ২-৩ করে লোক বসাতে পারবে। তো এই নির্বাচনী ফলাফল কিন্তু শুধুমাত্র বিজেপির অমিত শাহ কি বললেন তা দিয়ে নির্ধারিত হবে। দুর্নীতি এবং অনুপ্রবেশ ইস্যুর কোনো প্রভাব আদৌ পড়ে কিনা তা বোঝা যাবে কয়েক মাস পরেই। শিবাশিস মৌলিক, আশাবুল হোসেন ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.